আসসালামু আলাইকুম। শুরু করছি হত্যাকারী কে, লিখেছেন পাঁচকুড়ি দে, কণ্ঠে আমি আসমা খাতুন। যদিও আমি শশীভূষণকে খুব ঘৃণার চোখে দেখতাম, কিন্তু এখন থেকে তাকে অনুতপ্ত এবং মর্মাহত দেখে আমার মন থেকে সেসব একেবারেই চলে গেল। শোকার্ত শশীভূষণের কাতরতায় আমি আর স্থির থাকতে পারলাম না। বললাম, শশীভূষণ, যেভাবেই হোক আমি তোমাকে নির্দোষ প্রমাণ করব, তাই এখন থেকে আমি চেষ্টা করব। এই প্রতিশ্রুতি দিয়েই সেদিন আমি তার কাছ থেকে বিদায় নিয়েছিলাম। পুরনো নামকরা গোয়েন্দা হিসেবে বৃদ্ধ অক্ষয় কুমারের বেশ নামডাক, তাই তার সাহায্য নেওয়াটাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হলো। সেদিন বিকেলেই তার বাড়ি গেলাম। বুড়ো এখন বাইরের ঘরে তার 5 বছরের একটু বড় নাতিকে হাঁটুর উপর বসিয়ে ঘোড়ায় চড়া শিখাচ্ছিলেন। দরজায় আমাকে দেখেই তিনি থেমে গেলেন। আমাকে বসতে বলেই চাকরকে তামাকের হুকুম দিলেন। বলতে না বলতেই হুকুম তামিল হয়ে গেল। তারপর বুড়ো মনোযোগ দিয়ে একের পর এক আমার সব পরিচয় জেনে নিতে লাগলেন। আমি শশীভূষণের সব ঘটনা তাকে বুঝিয়ে বললাম। এটাও জানিয়ে দিলাম যে শশীভূষণকে নির্দোষ প্রমাণ করতে পারলে আমি তাকে 1000 টাকা পুরস্কার দিব। অক্ষয়বাবু আমার সব কথাই মনোযোগ দিয়ে শুনলেন। এরপর গালে হাত দিয়ে অনেকক্ষণ কি যেন ভাবতে লাগলেন, কিন্তু আমাকে কিছু বললেন না, আর কোনো কথা জিজ্ঞেস করলেনও না। তাকে এভাবে চিন্তিত এবং চুপচাপ থাকতে দেখে আমি বললাম, কিছু জিজ্ঞেস করার থাকলে বলুন। আমি খুব অস্থিরতার মধ্যে আছি। টানা সব ঘটনা বলে গেছি বলে কোনো কথা বলতে ভুল করেছি হয়তো। আপনি মনে হয় সেই জন্যই কিছুটা ঝামেলায় পড়ে গেছেন। না, ঝামেলার কিছু ঘটেনি, হুক্কা রেখে অক্ষয়বাবু বললেন। আমি খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। কথা সেটা নয়। আসলে কি জানেন, কাজটা খুব সহজ নয়, তবে সহজ না হলেও সহজ করে আনার চেষ্টা করব। তার আগে আপনাকে আমাকে একটি বিষয়ে নিশ্চিত করতে হবে, আর আমার 2টি প্রশ্নের উত্তর ঠিক করে দেবেন। আমি বললাম, 2টি কেন? আপনার যা কিছু জিজ্ঞেস করার আছে করুন, আমি এখনই উত্তর দিব। তবে কোন বিষয়ে নিশ্চিত করতে হবে না বললে কি করে বুঝবো আমাকে দিয়ে তা সম্ভব কি না? আপনার যদি মনে হয় আমাকে দিয়ে সে কাজ হবে, তাহলে আমি অবশ্যই করব। ভালো বলেছেন, বলেই অক্ষয়বাবু একটু ইতস্তত করলেন। তারপর বললেন, যে বিষয়টি নিশ্চিত করতে হবে তা এমন বিশেষ কিছু নয়, আপনি চাইলেই তা পারেন। বিষয়টা যে খুব জরুরি তাও নয়। তবু আপনি যে 1000 টাকার পুরস্কার হিসেবে দিতে চাচ্ছেন, সেটা লিখিতভাবে যে কোনো একজন ভদ্রলোকের কাছে গচ্ছিত রাখতে হবে। যদি আমি সফল হই, তাহলে যেন টাকাটা আমি তার কাছ থেকে নিতে পারি, যেখানে আপনার কোনো দাবি দাওয়া থাকবে না। আমি আমি রাজি আছি, এতে আমার কোনো অমত নেই। এবার আপনার প্রশ্ন 2টি বলুন। প্রথম প্রশ্ন হলো, সঠিক কথা বলবেন, গোপন করলে কাজ হবে না। শশীভূষণ যে নির্দোষ, আপনি কি তা বিশ্বাস করেন? আমি নিশ্চয়ই। তার অপকর্মগুলোর জন্য আমি তাকে ভীষণ ঘৃণা করি, তবে এই হত্যা অপরাধের দোষী বলে তার প্রতি আমার যদি বিন্দুমাত্র সন্দেহ থাকতো, তাহলে আমি তার মুক্তির জন্য কখনোই চেষ্টা করতাম না। তাই নাকি? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, শশীভূষণ যাতে নিরপরাধ প্রমাণিত হয়, আপনি কি শুধু তাই চান, নাকি যাতে তার স্ত্রীর হত্যাকারীও ধরা পড়ে, সেটাও আমাকে করতে হবে? আমি মাফ করবেন, আমি আপনার এই প্রশ্নটি বুঝতে পারিনি। এটা না বুঝতে পারার তো কিছু নেই, একটু ভেবে দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আসলে কি জানেন, প্রকৃত হত্যাকারীকে ধরা সহজ কাজ নয়, বড় শক্ত কাজ। তার চেয়ে কোনো নিরপরাধ লোকের পক্ষে কয়েকটা প্রমাণ সংগ্রহ করা সে তুলনায় সহজ। কথাটা শুনে আমার একটু হাসি পেল। আমি বললাম, বুঝেছি। আমি যে 1000 টাকা দিব বলেছিলাম, সেটাকে আপনি শশীভূষণকে নিরপরাধ প্রমাণ করার পারিশ্রমিক মনে করতে পারেন। আমার যা অবস্থা, তাতে এর চেয়ে বেশি টাকা দিতে পারবো না। তবে এইটুকু বলতে পারি, হত্যাকারীকে ধরুন বা শশীভূষণকেই উদ্ধার করুন, ওই 1000 টাকা আপনিই পাবেন। অক্ষয়বাবু বললেন, ভালোই হলো। পরে এসব নিয়ে ঝামেলা হওয়ার চেয়ে আগেই সব ঠিকঠাক করে রাখা ভালো। আপনাকে আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। 4 দিন পর অক্ষয়বাবু নিজেই আমার বাড়ি এসে হাজির। সেদিন তার মধ্যে বেশ কঠিন ভাব দেখলাম। আমি কোনো কথা বলার আগেই তিনি বললেন, যা মনে করা যায় তা ঠিক হয় না। কে জানে, টাকার লোভ দেখিয়ে আপনি এমন একটা ঝামেলার কাজ এই বুড়োটারই ঘাড়ে চাপাবেন। বলতে বলতে অক্ষয়বাবু ছুটে গিয়ে ঠাস করে রাস্তার দিকটার জানালাটা খুলে ফেললেন। তারপর জানালার সামনে ঝুঁকে কাকে যেন লক্ষ্য করে বাঁশি বাজালেন। উৎকণ্ঠায় আমার আপাদমস্তক কেঁপে উঠল। একটু পর দেখি ঘরের ভিতরে 2জন লোক ঢুকলো। একজনকে দেখা মাত্রই চিনতে পারলাম, পুলিশ। আর পাশের লোকটি, এই লোকটি তো গত রাতে আমাকে অনুসরণ করতে করতে বালিগঞ্জ থেকে আমার বাড়ি পর্যন্ত এসেছিল। দ্বিতীয় লোকটিকে দেখিয়ে অক্ষয়বাবু আমাকে বললেন, আপনি কি এই লোকটিকে চিনতে পেরেছেন? আমি বললাম,
আমি যখন আপনার বাগান থেকে বাড়ির দিকে ফিরছিলাম তখন এই লোকটি আমাকে অনুসরণ করছিল, আমার বাড়ি পর্যন্ত এসেছিল, কিন্তু এর আগে ওকে আমি কখনো দেখিনি। না দেখারই কথা, আমার আদেশেই সে আপনাকে অনুসরণ করছিল। বলেই তিনি বিদ্যুৎ বেগে দাঁড়িয়ে গিয়ে বললেন, ওয়ারেন্ট বের করো। এরই নাম যোগেশ, লীলার হত্যাকারী। কথাটা শুনেই লাফিয়ে উঠলাম। পৃথিবীর আর কোনো কোলাহলই যেন শুনতে পাচ্ছিলাম না। ভরদুপুরেও চারদিক থেমে গেল, গাঢ় অন্ধকার এসে আমাকে যেন ঘিরে ধরল। নিজেকে সামলে নিতে ঠিক কতক্ষণ লেগেছিল জানি না, তবে যখন সামলে উঠেছি তখন দেখলাম আমার হাত দুটো হাতকড়ায় আটকানো। অক্ষয়বাবু বললেন, যোগেশবাবু, আমি দুঃখিত। কি করব, কর্তব্যটা যে সবার আগে। আপনি জেনে শুনেও মুখ্যদার ঘাড়ে নিজের অপরাধটা চাপিয়েছিলেন, এতে তো আপনাকে ভালো লোক বলে মনে হয় না। সে যাই হোক, আপনি যেদিন আমার সাথে প্রথম দেখা করলেন সেদিন আপনার মুখে হত্যার বর্ণনা শোনার সময়ই আমি আসল ঘটনাটা বুঝতে পেরেছিলাম। তাই পুরস্কারের 1000 টাকা লিখিতভাবে কোনো ভদ্রলোকের মধ্যস্থতায় জমা রাখতে বলেছিলাম। আপনি অবশ্য তা রেখেছেন। এখানে কিন্তু আপনি একটা উদারতার পরিচয় দিয়েছেন। শশীভূষণ আপনার ঘোর শত্রু হলেও সে যে নিরপরাধী তা আপনি ভালো করেই জানতেন। আপনার অপরাধের জন্য সে শাস্তি ভোগ করবে বলে আপনার মধ্যে একটা অনুতাপ সৃষ্টি হয়েছিল। সে কারণেই অবশ্য এই 1000 টাকার পুরস্কারের সৃষ্টি। দুই একটি প্রমাণ দেখালেই আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো অর্বাচীনের হাতে কেসটা দেননি। তাহলে আপনার মধ্যে আর কোনো সন্দেহ থাকবে না। যেদিন লীলা খুন হয় সেদিন রাত 10টার সময় বাগানে আপনার সাথে শশীভূষণের খুব রাগারাগি হয় এবং আপনি তাকে খুন করবেন বলেও উঁচু গলায় শাসিয়েছিলেন। আপনার সেই উচ্চকণ্ঠের কথাগুলো শশীভূষণ ছাড়া আরও 2-1 জনের কানে গিয়েছিল। তার কিছুক্ষণ পরেই শশীভূষণ ছুরির বিষয়টা জানতে পারে। শশীভূষণকে না বলে আপনি সেই ছুরিটি নিয়ে গিয়েছিলেন। আপনার এই না বলে ছুরি নিয়ে যাওয়ার ব্যাপারে আমি 2-1টা প্রমাণও সংগ্রহ করেছি। শশীভূষণের সেদিনের কটূক্তিতে আপনার মাথা গরম হয়ে গিয়েছিল। বাড়ি ফিরেও নিজেকে আপনি সামলাতে পারলেন না। শশীভূষণকে হত্যা করার জন্য আপনি আবার তার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু হঠাৎ আপনার মাথায় একটা প্ল্যান হাজির হলো। তাই বৈঠকখানা থেকে ছুরিটি না বলে নিয়েই পাপের পথে পা বাড়ানো শুরু করলেন। একজন পরিচারিকা তখন আপনাকে দেখেছিল, আপনি ভদ্রলোক, তাই সে আপনার উপর এতটা খারাপ সন্দেহ করতে পারেনি। এদিকে আপনার সাথে কথা কাটাকাটির পর আপনি যখন চলে গেলেন তখন শশীভূষণ বৈঠকখানার ছাদে বসে মদ খাওয়া শুরু করলো। এই ছোটোখাটো ঘটনাগুলো যখন ঘটে যাচ্ছিল তখনও শশীভূষণ বৈঠকখানার ছাদে বসে মদ খেয়েই যাচ্ছিল। মদই লোকটার মাথা খেয়েছিল, যতটা পারলো বসে বসে খেলো। এরপর বোতলের ছিপি আটকে যখন বৈঠকখানার ঘরের আলমারিতে রাখতে গেল তখন সে দেখলো আলমারি খোলা, আর ছুরিটাও সেখানে নেই। দেখে একটু চিন্তিত অবশ্য হয়েছিল। এদিক ওদিক খুঁজে না পেয়ে চলে গেল। ছুরি না পাওয়ার কথাটা লীলাকেও বলেছিল। সেই সময় তার শোবার ঘরের পাশের গলিপথের মোক্ষদা তো কোনো লোককে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। মোক্ষদাকে আমি সেই লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম। বলছিল তাকে সে চেনে না, আগেও কখনো দেখেনি। আমি তখন কৌশলে আপনাকে তার সামনে নিয়ে গেলাম। আপনি তার মুখে যে কথাগুলো শুনেছিলেন সেগুলো ছিল ভান। এভাবে অভিনয় করতে আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম। যাই হোক, মোক্ষদা আপনাকে দেখেই চিনতে পারল। রহস্যটা তখন আবিষ্কারের পথে। তবু কেবল মোক্ষদার কথায় আমি বিশ্বাস করিনি। এটা ডিটেকটিভদের ধর্মও নয়। যাই হোক, দেয়ালের পাশে পায়ের চিহ্নগুলো মিলিয়ে দেখার একটা সুযোগ তৈরি করে নিলাম। তাই আপনাকে আমার বাগানে নিয়ে গিয়েছিলাম। বাগান বাড়িতে গিয়ে হলো ঘরে যেতে নতুন মাটি দেওয়া সিঁড়িতে খালি পায়ে খুব সাবধানে উঠতে হয়। সেখানে নতুন মাটিতে আপনার পায়ের দাগ পড়েছিল। সেগুলোর সাথে ময়দান ছাপে তোলা সেই গলিপথের দাগগুলো মিলিয়েই বুঝলাম সবগুলো একই পায়ের চিহ্ন, আর সেই পা আপনারই। বলেই তিনি খুব উৎসাহ নিয়ে দাঁড়িয়ে বললেন, মোক্ষদা ভারী চালাক, ভারী বুদ্ধিমতী। তবু মোক্ষদার উপর সম্পূর্ণ নির্ভর করে বলতে পারলাম না। সে যদি আপনাকে বলে যে আমি আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করছি, কিংবা আপনি যদি কৌশলে তার কাছ থেকে কথা বের করে আমার উদ্দেশ্য বুঝে ফেলেন, সেই সন্দেহ থেকেই এই লোককে আপনার বাড়ি পর্যন্ত অনুসরণ করতে পাঠিয়েছিলাম। আপনি বাড়ি গেলেন না কি অন্য কোথাও গেলেন? কি করেন? আপনার মুখের ভাব কেমন? এসব কিছু খেয়াল করতে বলছিলাম। আপনি বাড়ির ভিতরে ঢুকে পড়ার পর এই লোক আপনার বাড়ির সামনে 2 ঘন্টা অপেক্ষা করে যখন দেখলো আপনি বাড়ি থেকে বের হননি,
তখন নিশ্চিন্ত মনে ফিরে এসে আমাকে খবর দিল। এরপর আপনার নামে আজ ওয়ারেন্ট বের করে আমার কর্তব্য শেষ করলাম। অনেক খুনের কেস আমার হাতে এসেছে, তার মধ্যে একটা ছাড়া এমন অদ্ভুত কোনোটাই নয়। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন শশীভূষণ নিরপরাধ এবং হত্যাকারী কে। কি আর বলবো, আর কি বলার আছে। হে সর্বশক্তিমান, এই দুর্ভাগার হৃদয়ের কথা তুমি জানো। যাকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, তাকে একজন নৃশংসের হাতে এভাবে অত্যাচারিত হতে দেখে আমার মনে বিষের জ্বালা শুরু হয়েছিল। হে স্রষ্টা, সেদিন যদি আমার সেই ভুল না হতো, যদি আমি শশীভূষণকে হত্যা করতে পারতাম, তাহলে সুখে মরতে পারতাম। লীলাকে একজন নররাক্ষসের কবল থেকে উদ্ধার করে মনে করতে পারতাম আমার মৃত্যুতে একটা কাজ হলো।